This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি ঠোঁট কাটা শুভজিৎ। কখনো কখনো কোনো ঘটনা, মানে ধরুন কোনো মৃত্যুর ঘটনা, অনেকগুলো বড় বড় প্রশ্নের সামনে এসে দাঁড় করায়। কেন বলছি তার কারণ আজ সকালে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটার পরতে পরতে এই প্রশ্নগুলো রয়েছে। বাড়ির ঠিক পাশে দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে রামপুরহাটের 5 বারের এমএলএ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধানসভার প্রাক্তন স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ, ঝুলন্ত দেহ। উদ্ধার হওয়া সুইসাইড নোটের একটা লাইনে কি লেখা আছে জানেন? লেখা আছে, মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে, আমাদের বংশের ছেলেদের রাজনীতি না করারই পরামর্শ দিচ্ছি। আচ্ছা, আশিস বন্দ্যোপাধ্যায় কি মরে গিয়ে প্রমাণ করলেন হাতে গোনা হলেও রাজনীতিতে ভালো মানুষ আছেন? জীবন থেকে রাজনীতি করেছেন, কিন্তু কোনোদিন কারোর কাছে 1 টাকার কোনো অ্যালিগেশন আজ পর্যন্ত নেই, সে বিরোধী হোক আর শাসকই হোক। বাবা কোনোদিনই চাইনি আমি রাজনীতি করি। দৌড়াত করে বলছি, আমরা রাজনীতিতে নাই, আমরা রাজনীতি পরিবারের ছেলে হয়ে যেটুকু হারিয়েছিলাম, এর থেকে আর বেদনাদায়ক কিছু হতে পারে না। একটা অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি একটা লাইন লিখে গেছেন, আমি দেখলাম যে আমার পরিবারের কেউ যেন রাজনীতি না করে। এটা কিন্তু, এই লাইনটা কিন্তু বিশাল গভীর, চিন্তা করতে হবে এটা। আমরা কোনো রাজনীতি করতে চাই না, রাজনীতিতে আমরা থাকতেও চাই না। যেটু রাজনীতির কেরিয়ার জীবনে কেউ কোনোদিন একটা গায়ে কাদা দিতে পারেনি, কিন্তু লোকটাকে তো আজকে চলে যেতে হলো। আচ্ছা, রাজনীতির লোকেরা কি ভাববেন? কেন ছাত্র জীবন থেকে রাজনীতিতে যুক্ত থাকা পেশায় অধ্যাপক আশিস বন্দ্যোপাধ্যায় তার সুইসাইড নোটে লিখে গেলেন, মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে? তাহলে কি রাজনীতি তার মৃত্যুর কারণ? সিপিএমের তুঙ্গ অবস্থাতেও আশিস বন্দ্যোপাধ্যায়কে রামপুরহাটের মানুষ, রামপুরহাটের ভোটাররা বারবার জিতিয়েছে। এবারের আমি বলবো, আমার অ্যাসেসমেন্টে যে আশিস বন্দ্যোপাধ্যায় হারেনি, রামপুরহাটের তৃণমূল কংগ্রেস হেরেছে। এবং এটা হয়তো ওনাকে খুব কষ্ট দিয়েছে, কারণ যেভাবে আশিস বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একটি চক্র রামপুরহাটে গত 5-7 বছর 15 বছর ধরে যে কর্মকাণ্ড চালিয়েছে, মানুষ সেটা দেখেই ভোট দিয়েছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছে। যিনি আত্মহত্যা করেছেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার ভাইপো সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখুন। তৃণমূলের এই যে ভাইপো প্রবলেম, এই ভাইপো প্রবলেম থেকে যদি তৃণমূল যদি না বেরোতে পারে, তাহলে ডিম কেন আর অনেক কিছু খাবে। ডিম ছোড়া, জুতো ছোড়া, কাদা ছোড়া, পাথর ছোড়া, গোবর ছোড়া করবেন না, এটা আমাদের কালচার নয়। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মর্মান্তিক ঘটনা থেকে রাজনীতি শিখতে চায় না, তাই রাজনীতি চেনা মেজাজেই হাঁটে। নর্মালি আমরা তাই দেখি। আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন একই দলে ছিলেন এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু প্রাক্তন ডেপুটি স্পিকারকে ক্লিন চিট দিয়েছেন। আশিস বাবুর বিরুদ্ধে কোনো এফআইআর হয়েছে বলে আমার জানা নেই। পরিবারকেও জিজ্ঞেস করেছি, বললো না না, পুলিশ থেকে আমাদের মানে নোটিশ করা তো দূরের কথা, কোনো পুলিশের দিক থেকে কোনো ফোন কলই কখনো আসেনি যে থানায় দেখা করুন বা অমুক করুন। এমনকি ডেভেলপমেন্ট অথরিটি থেকে বা ইউডিএমএ ডিপার্টমেন্ট থেকেও ওনাকে প্রশ্ন উত্তরের কোনো চিঠিও পাঠানো হয়নি, দেখাও হয়নি। আশিসবাবুর সঙ্গে ব্যাপারে কিছু নেই, ক্রিস্টাল ক্লিয়ার, মানে ওনার সঙ্গে কোনো মানে এফআইআর এখন অবধি লজ হয়নি বলে আমার জানা নেই। ভালো লোক ছিল এটুকু জানি, এবং খুব ভদ্র লোক ছিল, 5 বারের এমএলএ বটে। তো কেন এরকম হলো বুঝতে পারছি না। ওনার তো কোনো শত্রু নাই, উনি জোরে কথাও বলতেন। গত 15 বছরে বাংলা জুড়ে যে অর্গানাইজ লুট এবং লিগালাইজ প্লান্ডার হয়েছে, তার কুশীলব তো হাতে গোনা লোক, কিন্তু তার দায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী থেকে সবাইকে দিতে হচ্ছে।
যারা কোনো কিছুর সঙ্গে যুক্ত নন, যারা এই অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত নন, তারাও বাদ পড়ছেন না। 7-8টা বেঈমান গদ্দার নিজেদের ধান্দায় বিজেপির জুতো চাটতে গিয়ে বাকি অনেককে বিপদে ফেলছে। যারা ওই শিবিরে চাপে আছেন তারা ভেবে দেখবেন, নইলে আশিস বন্দ্যোপাধ্যায়ের যে থ্রেট কালচারের শিকার হয়েছে, ভগবান না করুন আজ নইলে কাল আরো কারুর উপর এই ধরনের মানসিক চাপ তৈরি হয়ে যাবে। ভয়ঙ্কর অভিযোগ তুলেন কালীঘাট তৃণমূলের মুখপাত্র। আশিস বন্দ্যোপাধ্যায় থ্রেট কালচারের শিকার। প্রশ্ন হচ্ছে কিসের থ্রেট, কাদের থ্রেট? মুখ্যমন্ত্রী ক্লিন চিট দিচ্ছেন কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়কে, সেটাও মাথায় রাখতে হবে। কিন্তু তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ, মানে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, তার চেয়ারম্যান হিসেবে আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কারা তুলেছিল? যে প্রসঙ্গ টেনে আশিসবাবু সুইসাইড নোটে লিখেছেন যে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি, টিআরডিএতে জেনারেল মিটিং ছাড়া আর কোনো দায়িত্ব ছিল না, আমাকে অপমান করার জন্য যা সব করা হলো তাকে ধিক্কার জানাই। আর সেই আত্মঘাতী অধ্যাপক, সেই অপমানেই কি তিনি আত্মহননের পথ বেছে নিলেন? প্রশ্ন হচ্ছে কারা তাকে অপমান করলো? সেই কথার সূত্রেই আশিস বন্দ্যোপাধ্যায় তিনি তার যে সুইসাইড নোট সেখানে লিখেছেন যে আজ তাই মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। তার স্ত্রী কি বলছেন শুনুন। শক্তিগড়ে গেল, সেই সব কিছু লোক সেই নেমে সেই চোর চোর নানা রকম স্লোগান দিতে, ওইগুলো ওর মনের মধ্যেও লেগে গেল। শক্তিগড়ে গেল, সেই সব কিছু লোক সেই নেমে সেই চোর চোর নানা রকম স্লোগান দিতে, ওইগুলো ওর মনের মধ্যেও লেগে গেল। কি হয়েছিল শক্তিগড়ে? ভোটে হারের পরে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছিলেন আপনারা জানেন আশিস বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই ঋতব্রত শিবিরের কর্মসূচিতে তিনি যোগ দিতে যাচ্ছিলেন। আপনারা যে শহীদগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে, চাপকে ঠাল তুলে দিতাম একদম। 21শে জুলাই যদিও তিনি তথাকথিত ভালো তৃণমূলের অনুষ্ঠানে যাচ্ছিলেন, কিন্তু তাকে বিজেপির এক নেতা মাঝ রাস্তায় যেভাবে অপমান করেছেন এবং বলেছেন আপনার বয়স কম হলে পিঠের চামড়া গুটিয়ে দিতাম, এটা কোনো ভদ্রলোক নিতে পারবে না। এই ঘটনাটিকেও কিন্তু আত্মহত্যা যদি হয় তার প্ররোচনা হিসেবে ওই বিজেপির গুন্ডাটাকে অ্যারেস্ট করা উচিত। আসলে অধ্যাপক তো মনের দিক থেকে কষ্ট পেয়েছিল এই কিছু বকাটি ছেলের জন্য, এই সোশ্যাল মিডিয়ায় আলফাল কথা বলার জন্য। এই যে তথাকথিত ভালো তৃণমূল চাটন, ওই দিকে নাম লেখালেও কিন্তু বাঁচা যায় না। আজকে যেভাবে 21শে জুলাই এই চাটনদের সভার দিকে যাচ্ছিলেন আশিস ব্যানার্জি, তো তাকে যেভাবে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, কেউ তো প্রতিবাদ করেনি, ওদের নেতারা তো এসে পাশে দাঁড়ায়নি। মুখ্যমন্ত্রী ওনাকে কেস করা বলেছিল, পুলিশের প্রোটেকশন বলেছিল, ওই যেটা শক্তিগড়ে, তার জন্য আশিস দাকে টাইমও দিয়েছিল। কেন আশিস দা কেস করলো না আমি ঠিক বুঝতে পারি না। মুখ্যমন্ত্রী ওই পরিবারের পাশে আছে, মুখ্যমন্ত্রী বলেছে এই পাশে আছে, আমি দেখবো, মুখ্যমন্ত্রী দেখলে আমি খুব খুশি, এবং মুখ্যমন্ত্রী যা বলেন তা করছেন। ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা, যে আপনার নাম বলে দেবো, আমরা অমুক করে দেবো। মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে, সেই অংশটার সঙ্গে তো উনার দূরত্ব তৈরি হয়েছে। আমাদের কাছে একাধিক সূত্রে খবর আছে উনি কিন্তু চাপের মুখে ওদিকে গিয়েছিলেন। বীরভূমের যারা যারা নিজেদের পাপ বাঁচাতে ওদিকে গেছেন তারা আশিসবাবুর মতো একটি লোককে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন। উনি দিদির সঙ্গে থাকতে চেয়েছিলেন। পশ্চিমবাংলার রাজনৈতিক আবহাওয়াটাকেই তো নষ্ট করে দেওয়া হয়েছিল বা হয়েছে। সেইখান থেকে এই যে সমস্ত অরাজনৈতিক মানুষদের যে দাপাদাপি, দুর্নীতিপরায়ণ মানুষেরা ডমিনেট করা, এই জিনিসগুলো আবার এটাও শুনেছি লিখেছে যে অনেক কিছু প্রতিবাদ করতে পারিনি, মেনেও নিতে পারিনি, আবার প্রতিবাদ করার ওর
ক্ষমতাও হয়নি। আমি পড়লাম, শুনলাম। এর দায় রাজ্য সরকার, পুলিশ, এই সবার, এই সিস্টেমটার, যারা এখন এই হুমকি, সামাজিকভাবে কলঙ্কিত করা, পুলিশ বা আইনে কাউকে দোষী প্রমাণিত হওয়ার আগে একটা ছড়িয়ে দাও গুজব, দুর্নীতি করেছেন, চোর, দুর্নীতি, ডিম মারো, এই ভয়ঙ্কর ঘটনার জেরেই কিন্তু প্রাণ গেছে আশিস ব্যানার্জির। পাথর, বালি, গাছ, বোল্ডার, সেগুলো তো আছেই। রিক্রুটমেন্টে চুরি করেছে, আমফানের জিনিস, ডিজাস্টার ম্যানেজমেন্টের জিনিসে চুরি করেছে, যে টাকাগুলো এসছে কেন্দ্র সরকার থেকে সেগুলো পুরো চুরি করে নিজে নিজে গুছিয়ে নিয়েছে। মানে এর কোনো ক্ষমা নেই। কিন্তু মাঝখান থেকে যদি এই ধরনের মানুষগুলোকে মেলাইন করা হয়, বা যেভাবে চলছে ডিম ছোড়া বা চটি ছোড়া, মানে আর যদি উনি লিখে দিয়ে যান যে কারা কারা ওনাকে মেলাইন করেছে বা কারা কারা ওনাকে ডিমিন করেছে, সেটা খুবই দুঃখজনক হবে, আপনাদের জন্য খুব অপমানজনক হবে যে আপনাদের ভুলের জন্য কোনো মানুষ প্রাণ নিয়ে নিচ্ছেন। সুইসাইড করাটা তো দুঃখজনক, কেন করেছেন তদন্ত হওয়া উচিত। একজন পুরনো পলিটিশিয়ান, বর্তমান পশ্চিমবাংলা যে পরিস্থিতি তৈরি হয়েছে, আগের সরকারের যারা প্রতিনিধি ছিলেন সবার সম্বন্ধে কমপ্লেন আছে, পাবলিক সেই দৃষ্টিতে সবাইকে দেখছে। মমতা ব্যানার্জিও তার বাইরে নন, তাকেও তার সম্মুখীন হতে হয়েছে। তো কারোর বিরুদ্ধে যদি এরকম কমপ্লেন থাকে, আমার বক্তব্য তার বিরুদ্ধে আইনিগতভাবে কমপ্লেন করা উচিত, ইনকোয়ারি হওয়া উচিত। শক্তি করে গেল সেই সব কিছু লোক সেই নেমে সেই চোর চোর নানা রকম স্লোগান দিতে, ওইগুলো ওর মনের মধ্যেও লেগে গেল। আমাদের সরকার খুব স্বচ্ছভাবে সমস্ত কিছু তদন্ত করে এবং করছেও। আপনারা মুখ্যমন্ত্রী কুণাল ঘোষকে বলবো, এতদিন তো এমন একজন মুখ্যমন্ত্রীর উপর উনি ভরসা করেছিলেন বা এখনও আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপরে, যিনি কুণাল ঘোষকে জেলে পাঠিয়েছিলেন। তো এখন এমন মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন যিনি বলেছেন যে আইন আইনের মতো চলবে, দল দলের মতো চলবে। আমাদের দলও স্পষ্ট করে দিয়েছে দল আলাদা, সরকার আলাদা। অতএব এর মধ্যে রাজনীতি টানতে যাবেন না, আমার মনে হয় সেটাই ভালো। কয়েকটা জিনিস না খুব এক্ষেত্রে উল্লেখযোগ্য, যেমন ধরুন সুইসাইড নোটে আশিসবাবু তিনি লিখেছেন যে সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করিনি। এক্ষেত্রে বোধহয় একটা গ্লানি কাজ করেছে। কয়েক দশক রাজনীতির মাঠে থাকা প্রবীণ অধ্যাপক তিনি লিখেছেন মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছিল, মানে রাজনীতিতে তার আশাটা ভুল হয়েছে বলে তিনি সুইসাইড নোটে লিখছেন। রাজনীতির লোকেদের কথা শুনে মনে হলো ভুলটা কোথায় হচ্ছে সেটা কি আদৌ তারা বুঝতে চাইছেন? এতক্ষণ তো আপনাদের শোনালাম এতক্ষণ ধরে, কেউ দুর্নীতি করলে পুলিশ কোর্ট রয়েছে, কিন্তু তাকে সামাজিকভাবে আক্রমণ, ডিম কাদা গোবর ছোড়া, এগুলো কোন ধরনের রাজনীতি? বিজেপি নেতারা বারবার বললেও কিন্তু যারা করছেন তারা থামাচ্ছেন না। তাতে কোনো বিপর্যয় নেমে আসতে পারে সেটাই যেন একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। মানে তার এই সিদ্ধান্ত, এই ঘটনা যেভাবেই বলুন, রাজনীতির লোকেরা কি আয়নায় মুখ দেখবেন? প্রশ্ন এখানে রাখছি, নাকি আরো বড় কোনো বিপর্যয় দেখতে হবে এক্ষেত্রে? পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে তৃণমূল জমানা থেকে শুরু করে এই জমানাতেও দেখতে পাচ্ছি আমরা, সেখানে সুস্থ স্বাভাবিক সৎ ব্যক্তিত্বের রাজনীতিতে টিকে থাকাটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার। আশিস ব্যানার্জির মৃত্যু আমাদেরকে সেটাই বলে গেল। চুপ করে হয়তো ছিলাম, কিন্তু সব কিছু মেনে নিইনি, প্রতিবাদ করতে পারিনি, তাই আত্মহত্যার মাধ্যমে প্রতিবাদ করে গেলাম। এই বার্তা তিনি বাংলার রাজনীতি সমাজকে তিনি কিন্তু দিয়ে গেলেন। তোলাবাজি কাটমানি নিয়ে আবারও কড়া বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। বিধায়ক বা জেলার নেতাদের বিরুদ্ধে অভিযোগ এলে কড়া পদক্ষেপ। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আরও একবার প্রদীপ্ত, আমি জানতে চাইবো যে মূলত এর আগেও আমরা শুনেছিলাম শ্রমিক ভট্টাচার্য তিনি বারবার বলেছেন, দিলীপ ঘোষ বারবার বলেছেন, আবারও শ্রমিক ভট্টাচার্য এক্স্যাক্টলি কি বললেন? দেখো, আজকে নিউ টাউন কনভেনশন সেন্টারে বিজেপির একেবারে শীর্ষ স্তরের নেতৃত্ব এই রাজ্যে যেমন ভাবে উপস্থিত ছিলেন এবং জেলা স্তরেরও বাছাই করা নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন। বিজেপির দীনদয়াল উপাধ্যায় মহা প্রশিক্ষণ অভিযান চলছে এবং তারই কর্মসূচিতে গিয়েই শ্রমিক ভট্টাচার্য একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম করে এটা স্পষ্ট করে দিয়েছেন যে তোলাবাজি বা দুর্নীতিকে কোনোভাবেই তারা রেয়াত করবেন না। এমনকি শ্রমিক ভট্টাচার্য একথাও বলছেন যে দলের এই মুহূর্তে বিধায়ক সংঘ
সংখ্যা যা, সেখান থেকে 15-20 জন যদি দল ছেড়ে চলেও যায় তাতেও দলের কোথাও কোনো প্রভাব পড়বে না। ফলে তোলাবাজি, কাটমানি, দুর্নীতির সঙ্গে যদি দলের কেউ জড়িত থাকে, তিনি বিধায়ক হতে পারেন, তিনি দলের জেলা সভাপতি হতে পারেন, কিন্তু কাউকেই কোনোভাবেই রেয়াত করা হবে না। এমনকি সেই প্রসঙ্গে তিনি অমিত শাহর কথাই উল্লেখ করেছেন এবং পাশাপাশি সুনীল বনসালও কিন্তু একথা বলছেন যে তাদের দল রাষ্ট্রবাদী দল, সেখানে নিজের ইচ্ছা মতো কেউ চলতে পারবে না, দলের নিয়ম কানুন মেনেই সবাইকে চলতে হবে এবং সেক্ষেত্রে তৃণমূল। মালদার রতুয়ার মহানন্দ টোলায় ভয়াবহ নদী ভাঙন, জল কমতেই গঙ্গা গর্ভে চলে গিয়েছে প্রায় 50টি বাড়ি, বিঘার পর বিঘা জমি। ভাঙনের আতঙ্কে ঘরছাড়া হতে হয়েছে বহু পরিবারকে। এই পরিবারগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছয়, তারা পরিস্থিতি সাধ্যমতো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু গঙ্গার গ্রাসে প্রায় 50টি পরিবার। আমরা কি করব এখন বর্তমানে সেটা আমরা জানতে চাই। আমাদের কোনো ব্যবস্থা করে দিন, আমাদের জায়গা বাড়ি সব পড়ে গেল, আমাদের জায়গা বাড়ির ব্যবস্থা করে দিন, তাকে আমরা দুটো বাচ্চা নিয়ে কোথাও থাকতে পারি। ছেলে ন্যাংরা ছেলে আছে স্যার, ওকে টানবো বাড়ি টানবো স্যার, আমার কেউ নেই স্যার টানা। এই লোকগুলাকে নিয়ে আমি করছি কাজ স্যার। আমার এই বাড়িটা ছিল সবটাই চলে গেল, গাছ গাছালি বাড়ি সব চলে গেল, আমার কিচ্ছু নাই স্যার। বাড়ি সমেত গঙ্গা গর্ভে ইট, বাড়ি, দরজা, এমনকি খাওয়ারও কিছু বের করতে পারেনি এবং আমাদের জমি জায়গা সম্পূর্ণ চলে গেছে। এখানে প্রশাসনের দিক দিয়ে কোনো আশ্বাস দিতে এখন পর্যন্ত কেউ আসেনি। উপসাগরে আবারও গভীর নিম্নচাপের সতর্কবার্তা। গভীর নিম্নচাপের জেরে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। ভারী থেকে চরম ভারী বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। উপকূল এবং লাগোয়া জেলায় নিম্নচাপের বৃষ্টি শুরু। আজ কাল কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, কাল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় চরম ভারী বর্ষণের লাল সতর্কতা জারি হয়েছে। আর এই 3 জেলায় কিছু জায়গায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। আগামীকাল দক্ষিণের 7 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কাল অতি ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলিতে। শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দমকা হাওয়া বইবে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ।